এই গল্পের ঘটনা এবং সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছো অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। তাহলে শুরু করছি আজকের গল্প 11:50 বনগাঁ লোকাল। ট্রেনে তো আমরা কম বেশি সবাই চড়েছি। ট্রেনের জার্নি আরামদায়ক হওয়াতে ছোট থেকে বড় সবাই চড়তেও অনেক ভালোবাসে। আর ঝিকঝিক করে চলতে থাকা ট্রেনগুলির দিকে দূর থেকে তাকিয়ে থাকতেও অদ্ভুত সুন্দর লাগে। এসবই চিন্তা করছিল সমীর স্টেশনের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে। সমীরের বাড়ি নর্থ বেঙ্গলে। চাকরি সূত্রে সে কলকাতায় রয়েছে একটি এক কামরার রুম ভাড়া করে। সচরাচর সে খুব একটা ট্রেনে চড়ে না, তাই ট্রেনের নাম, সময় বা গন্তব্য নিয়ে তার বিশেষ ধারণা নেই। তবে আজকের বিষয়টা অন্যরকম। অফিস থেকে ফিরে সমীর আজ তার পুরনো এক কলিগের বাড়ি যাচ্ছে। উপলক্ষ হলো সেই কলিগের বোনের বিয়ে। সমীর যে কলিগের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছে তার নাম হলো সুজয়। এই সুজয় আর সমীর দুজনেরই বন্ধুত্ব তাদের প্রথম চাকরি সূত্রে। সুজয়ের বাড়ি গোবরডাঙ্গা এলাকাতে। পড়াশুনোতে ভালো হওয়ার জন্য যখন সে স্কুল আর কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলো তখন সে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু অভাবের সংসারে কতদিনই বা বেকার বসে থাকবে সে। তার উপর ঘরে তার বোনও রয়েছে। এসব কারণেই সরকারি চাকরির প্রস্তুতি ছেড়ে সে বেসরকারি এক সংস্থায় কাজ জুটিয়ে নেয়। সেখানেই তার সাথে প্রথম আলাপ হয় সমীরের। আস্তে আস্তে এই আলাপ কবে যে গাঢ় বন্ধুত্বে পরিণত হয় তারা নিজেরাও টের পায় না। তবে এর একমাত্র কারণ হলো সুজয়ের ব্যবহার। ভীষণই আন্তরিকতা রয়েছে তার ব্যবহারে। আর সমীরের বাড়িতে নিজের বলতেও তেমন কেউ নেই এখন। বাবা তো সেই ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, আর তার মাও 2 বছর হবে গত হয়েছেন। এরম অবস্থায় সুজয়ের সাথে তার বন্ধুত্ব আর ওর পরিবারের সাথে তার পরিচয় হওয়াটা যেন সমীরের না থাকা পরিবারের দুঃখটা অনেকটাই ভুলিয়ে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে টিকিট কেটে সমীর কাউন্টারের বাইরে বেরিয়ে দেখে 8:23 গোবরডাঙ্গা লোকাল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণে। আর ঠিক সেই মুহূর্তে সুজয়ের ফোন আসে সমীরের কাছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কিরে কত পৌঁছলি? এই তো ট্রেনের অপেক্ষা করছি। সে কিরে, তুই ট্রেনে আসবি? হ্যাঁ, কেন? কোনো অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা আবার কেন হবে? তাহলে এভাবে বলছিস যে? না আসলে তোর তো ট্রেনে চড়ে অভ্যেস নেই তেমন, তাই কোনো সমস্যায় যদি পড়ে যাস ঠিক ট্রেন ধরতে না পারলে, এইসবই ভাবছিলাম। আরে তুই এত চিন্তা করিস না তো। একবার তো তোর সাথে গিয়েছিলাম আমি, ঠিক চলে যেতে পারবো। বুঝলাম, তুই তো বাইরেও আসবি বলেছিলি। আরে হ্যাঁ, তাই তো ভেবেছিলাম প্রথমে, কিন্তু অফিস থেকে আজকে বেরোতে আমার একটু লেট হয়েছে। তার উপর রাস্তায় এত ট্রাফিক, তা শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে ট্রেনেই যাই। আর তাছাড়াও ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, নেটে দেখে যা বুঝলাম। কিন্তু আমার যা কপাল ভাই, ভেবেছিলাম যে 8:23 গোবরডাঙ্গা লোকালটা ধরবো, কিন্তু টিকিট কেটে কাউন্টারের বাইরে বেরিয়েই দেখি ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। ভাব। সে কিরে, ট্রেনই মিস করে দিলি? ও ঠিক আছে, ছাড়, চিন্তা করিস না। এরপরে 9:05 একটা বনগাঁ লোকাল রয়েছে, তুই ওটা ধরে বরং চলে আয়। দেখিস এটা যেন কোনোভাবে মিস না হয়। যত রাত বাড়বে তত ট্রেনে কিন্তু লোক সংখ্যা কমবে। যাই হোক, সাবধানে আসিস, আর ট্রেনে উঠে আমাকে একবার জানাস, তাহলে সেই বুঝে আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি জানিয়ে দেবো।
তুই চিন্তা করিস না। এসব কথাবার্তা হওয়ার পর সমীর ফোনটা কেটে দেয় আর সোশ্যাল মিডিয়াতে নিজের প্রোফাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সাথে সাথে সে নজরও রাখে তার গন্তব্যে যাওয়া ট্রেনের প্রতি। কিছুক্ষণ পর সমীরের ফোনটা আবার হঠাৎ বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে সমীর দেখতে পায় যে ওর বস ফোন করেছে। হ্যালো সমীর, হ্যাঁ স্যার বলুন। বলছিলাম যে একটা দরকারি কাজ পড়ে গিয়েছে, তোমাকে এখনই কাজটা আমাকে একটু করে দিতে হবে ভাই। কিন্তু স্যার আমি তো এখন স্টেশনে রয়েছি, আর কিছুক্ষণ পরেই আমার ট্রেন আসবে। তাছাড়া আপনি তো জানেন আমি কয়েকদিনের ছুটি নিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সমীর, তুমি যে কয়েকদিনের ছুটি নিয়েছো আর তোমার সমস্যাটাও আমি বুঝতে পারছি, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, আর সেই ব্যাপারে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ঠিক ভরসা করতে পারছি না। তুমি দয়া করে একটু কাজটা করে দাও। কাজটা হয়ে গেলে তুমি শান্তিতে নিজের ছুটিও কাটাতে পারবে। ঠিক আছে স্যার, আমি দেখছি। এবার ফোনটা কেটে সমীর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর একটি ফাঁকা জায়গা খুঁজে নিজের ল্যাপটপটা নিয়ে খুলে বসে। কিন্তু কাজ করতে করতে সমীরের খেয়ালই থাকে না সময়। বসের কথা মতো সব কাজ শেষ করে ও যখন ঘড়ির দিকে তাকায় ততক্ষণে 11টা বেজে গিয়েছে। সমীর তাড়াহুড়ো করে ল্যাপটপটা নিজের ব্যাগের ভেতরে ঢুকিয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড় দেয়। স্যার আসবো? হ্যাঁ আসুন, বলুন কি সমস্যা হয়েছে। বলছিলাম যে স্যার এখন গোবরডাঙ্গা যাওয়ার কোনো ট্রেন রয়েছে কি? সে কি মশাই, এই মাত্র তো একটা বনগা লোকাল বেরিয়ে গেল। আপনি কি করছিলেন এতক্ষণ? আসলে স্যার একটা কাজে ফেসে গিয়েছিলাম, তাই ট্রেনটা মিস হয়ে গিয়েছে। আপনি বলুন না, এরপর কোনো ট্রেন আছে কি গোবরডাঙ্গা যাওয়ার? হ্যাঁ, 11:50 একটা বনগা লোকাল রয়েছে, কিন্তু ওই সময় ট্রেনে লোকজন খুব একটা থাকে না, তাই আমার মতে আপনি কাল ভোরের ট্রেনেই যান। গম্ভীরভাবে কথাগুলি বলে স্টেশন মাস্টার নিজের কাজে পুনরায় মনোনিবেশ করেন। তবে ওনার বলা কথাগুলি শুনে সমীর খুব অবাক হয়ে যায় এটা ভেবে যে হঠাৎ স্টেশন মাস্টার ভোরের ট্রেনে কেন যেতে বলছেন ওকে। কি হবে এই 11:50 ট্রেনটা ধরলে? কিন্তু পরক্ষণেই সমীর মাথা থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলল এটা ভেবে যে যেহেতু সেই সময় লোকজনের সংখ্যা কম থাকবে ট্রেনে, তাই কোনো সমস্যায় পড়লে সমীর সাহায্য নাও পেতে পারে। এটা ভেবেই হয়তো তিনি এমন কথা বলছেন। ব্যাপারটায় তেমন গুরুত্ব না দিয়ে সমীর তাড়াতাড়ি ফোনটা পকেট থেকে বের করে সুজয়কে ফোন করার উদ্দেশ্যে। ফোন করে সমীর সুজয়কে সব কিছু জানায়, তার ট্রেন মিস করে যাওয়ার ব্যাপার, আর ও যে 11:50 বনগা লোকাল ধরে গোবরডাঙ্গা যাবে সেই ব্যাপারেও জানিয়ে দেয়। কিন্তু 11:50 বনগা লোকালের কথা শুনে সুজয় সমীরকে বলে ওঠে, ভাই এক কাজ কর, তুই আজ তাহলে বাড়ি ফিরে যা, কাল ভোরের ট্রেন ধরে এখানে চলে আসিস। এখন আর কোনো ট্রেনের অপেক্ষা করিস না, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। আরে কি বলছিস তুই? কাল ভোরে বেরোলে কিভাবে হবে বলতো? কত আয়োজন করা বাকি আছে এখনো। কালও যদি এমন সমস্যা হয় তাহলে সব আয়োজনই তো শেষ হয়ে যাবে আমার পৌঁছানোর আগে। মানছি আমি নিজের কেউ না তোর, কিন্তু দাদা হিসেবে মিষ্টির প্রতি আমার তো কিছু একটা কর্তব্য আছে নাকি? আমি সেটা বলেছি তোকে একবারও? আমি যেটা বলছি সেটা শোন, বেশি রাত করে আসিস না। এমনিতেই আমাদের এখানে বেশি রাত হলে লোকজনদের চলাচল কম হয়ে যায়। শহরের মতো পরিবেশ তো না এখানকার। তুই এত চিন্তা করিস না, কিছু হবে না। থাম তো, আমি ঠিক পৌঁছে যাব, দেখে নিস। রাখছি এখন। ফোনটা কেটে দিয়ে সমীর ট্রেনের অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ট্রেনের হুইসেলের আওয়াজ কানে আসতে সমীরের নজর মোবাইলের স্ক্রিন থেকে সরে হাত ঘড়ির দিকে যায়। ঘড়ি দেখে সে মনে মনে বলে ওঠে, না, ট্রেনটা দেখছি ঠিক সময় এসেছে। এবার তাড়াতাড়ি উঠে পড়তে পারলে বাঁচি। এই লাস্ট ট্রেনটা মিস করে গেলে আমাকে আবার কাল ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব ভেবে সমীর মাথা তুলে একবার স্টেশনের চারদিকটা দেখে নেয়। সে খেয়াল করে স্টেশন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। দু একটা ভিখিরি আর কুকুর ছাড়া তেমন কেউ নেই স্টেশন চত্বরে। এসব ভাবতে ভাবতেই ট্রেন স্টেশনে এসে দাঁড়ালে সমীর তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে পড়ে। কিন্তু ট্রেনে উঠতেই সমীর বেশ অবাক হয়ে যায়, কারণ ট্রেনের যে কামরাতে সে উঠেছে সেখানে যে কেউ নেই। স্টেশন মাস্টারের কথাই কি তাহলে ঠিক প্রমাণ হয়ে গেল?
যদি সত্যিই সে কোনো সমস্যায় পড়ে তবে কার কাছে সাহায্য চাইবে? এসব চিন্তা করে সমীর দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও সুজয়ের কথা ভেবে সে ব্যাপারটায় বেশি আর পাত্তা দেয় না। একটা পরিষ্কার সিট দেখে সেখানে বসে পড়ল সমীর। বসার সাথে সাথেই সারাদিনের ক্লান্তি আর ট্রেনের দুলুনিতে সমীরের একটু তন্দ্রা এসে যায়। কিছু সময় পর একটা প্রচণ্ড ঝাঁকুনিতে ও ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই অবাক হয়ে যায় সমীর। চারিদিকে তাকিয়ে দেখে যে কামরাতে সে এতক্ষণ একা ছিল সেখানে এখন পা রাখারও জায়গা নেই। এত লোক কখন ট্রেনে উঠল? আর ট্রেনটাই বা কখন থেমেছিল? তাহলে কি সমীর এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে কিছুই টের পায়নি? এসবের মাঝে হঠাৎই একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে ভেসে এলো সমীরের। গাটা কেমন জানি গুলিয়ে উঠল ওর। তাড়াতাড়ি নিজের পিঠের ব্যাগ থেকে সমীর বোতল বের করতে যায় জল খাওয়ার জন্য, কিন্তু জলের বোতলটা বের করতে গিয়ে দেখে বোতলের জল তো শেষ। কি করবে এবার সে? আগে খেয়াল করলে স্টেশন থেকে জল ভরে নিতে পারত। পরক্ষণেই সমীর ভেবে দেখল এখন তো সে একা নেই ট্রেনে, অনেক লোক রয়েছে। কাউকে যদি বলে একটু জল দিতে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তাকে জল দেবেই। এসব ভেবে সাহায্যের জন্য আশেপাশে তাকাতেই সমীরের বুকটা ছ্যাঁত করে উঠল, আর সেই সাথে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল ওর শিরদাঁড়া দিয়ে। আশেপাশে সবাই ওর দিকে কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন অবস্থায় সমীর কি বলবে সেটাই যেন গুলিয়ে ফেলল ভয়। হঠাৎই সেই যাত্রীদের মধ্যে একজন ভদ্রলোক সমীরকে দেখে বলে উঠলেন, আপনার কি সাহায্য লাগবে কিছু? আচমকা ভারী এক গলার আওয়াজে সমীর চমকে ওঠে। সে দেখতে পায় এক ভদ্রলোক যিনি দেখতে বেশ স্বাস্থ্যবান, তবে তার পরনের জামা কাপড় বেশ অপরিষ্কার। আর ভদ্রলোকটির মুখ দেখে মনে হচ্ছে তিনি বেশ দাম্ভিক প্রকৃতির মানুষ। অবশ্য ওনার গলার স্বরও তাই প্রমাণ করছে। সমীরের এসব চিন্তার মাঝে আবারও সেই ভদ্রলোক বলে উঠলেন, কি ব্যাপার, কিছু বলছেন না যে? কিছু বললেন আমাকে? আরে মশাই, কিছু কি সাহায্য লাগবে আপনার? ও হ্যাঁ, আসলে আমার বোতলের জলটা একটু শেষ হয়ে গিয়েছে। আপনার কাছে কি একটু খাওয়ার জন্য জল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। দাঁড়ান আপনি। এই যে শুনছ, ওনাকে একটু জলের বোতলটা দাও তো। সমীর খেয়াল করলো ভদ্রলোক ওনার পাশে বসে থাকা এক ভদ্রমহিলাকে জল দিতে বলছেন। সম্ভবত উনি হয়তো ভদ্রলোকের স্ত্রী হবেন। ভদ্রমহিলাটি এক হাত সমান ঘোমটা টেনে বসেছিলেন। ভদ্রলোকের কথাতে তিনি নিজের সাথে থাকা ব্যাগ থেকে একটি জলের বোতল বের করে সমীরের দিকে এগিয়ে দেন। মহিলার হাত থেকে বোতল নিয়ে জল খেতে খেতে সেই সময় সমীর আবারও খেয়াল করে বাকি যাত্রীরা তখনও ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ব্যাপারটায় ভীষণই অস্বস্তি হতে শুরু করে এবার সমীরের। কিন্তু কোনো উপায় নেই, অন্য কোথাও যে ওর জায়গা নেই যাওয়ার। তাই ট্রেন যতক্ষণ না তাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছে ততক্ষণ এভাবেই ওকে বসে থাকতে হবে। এরপর বোতল ফেরত দিয়ে সমীর আবার নিজের হাত ঘড়িতে সময় দেখে নেয়। হিসেব করে দেখে এখনো পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে ওর। আর এ সময় এই অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য সে তার মোবাইল ফোনটি বের করে কানে হেডফোন দিয়ে গান চালিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকাটা শ্রেয় মনে করল। এভাবে কিছুক্ষণের মধ্যে সমীরের আবার চোখ বুজে আসে ঘুমে। তবে হঠাৎই 12:30 নাগাদ আবার ওর ঘুম ভেঙে যায়। তবে এবার কোনো ঝাঁকুনিতে নয়, বরং এক ঠান্ডা শীতল স্পর্শ অনুভব হওয়াতে সমীরের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। ঘুম ভেঙে সে ভয় চমকে ওঠে। চিৎকার করে সে বলতে থাকে, কে আপনারা? এই কি চাই আপনাদের? আমার দিকে ভেবে এগিয়ে আসছেন কেন আপনারা? আর আপনাদের এরকম অবস্থা কি করলো? হ্যাঁ? কিন্তু কেউ কোনো জবাব দেয় না। সমীর দেখতে পায় যে ভদ্রলোক আর ভদ্রমহিলা ওকে জল দিয়েছিল খেতে, ওদের সাথে সাথে কামরায় থাকা বাকি যাত্রীরা প্রচণ্ড বিভৎস চেহারা নিয়ে ক্রমাগত ওর দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। তাদের মধ্যে কারোর মুখের একপাশ পুরো রক্ত মাখা,
কারোর মাথার ঘিলু দেখা যাচ্ছে, কারোর সারা মুখে কাচ ফুটে আছে, কারোর আবার পা নেই, কারোর বুকে আবার ছুরি বিঁধে রয়েছে। এমন হাড়হিম করা অতি ভয়ঙ্কর দৃশ্য দেখে সমীরের মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা যেন একেবারে বেরিয়ে আসার জোগাড় করেছে। এরকম ভয়ানক পরিস্থিতিতে যে তাকে কখনো পড়তে হতে পারে সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। নিজেকে বাঁচানোর জন্য সমীর ওদের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে কোনো রকমের সিট থেকে উঠে ছুটে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে পেছনে দুদিক থেকেই তারা হাত বাড়িয়ে এগিয়ে আসছে সমীরের দিকে। মনে হচ্ছে তারা যেন সমীরকে নিয়ে যেতে চাইছে অতল গভীর অন্ধকারে তাদের সঙ্গী করে। সমীর বুঝতে পারে না এমন পরিস্থিতিতে সে কিভাবে নিজেকে রক্ষা করবে। প্রচন্ড ভয় পেয়ে থাকার জন্য তার বুদ্ধিও যেন লোপ পেয়ে যায়। এমন সময় হঠাৎই ওর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে থাকার জন্য সাথে সাথে স্ক্রিনের দিকে সমীর তাকিয়ে দেখতে পায় যে সুজয় ফোন করেছে ওকে। সুজয়ের ফোন পেয়ে সমীর যেন আশার আলো দেখতে পায় কিছুটা। সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যাঁ, হ্যালো সমীর। হ্যালো হ্যালো হ্যাঁ সমীর। হ্যালো সুজয়, এ আমাকে বাঁচা ভাই, ওরা নয়তো আমাকে মেরে ফেলবে। ওরা যে এগিয়ে আসছে সামনে আমার দিকে, আমি এখান থেকে কোনো বেরোনোর পথ পাচ্ছি না। হ্যালো হ্যালো সমীর, এ কোথায় তুই? এ কখন থেকে তোকে ফোন করছি, খালি নট রিচেবল বলে যাচ্ছিল। অনেক কষ্টে তোর ফোনটা লাগলো এখন। হ্যালো, এ তুই কি ট্রেনে নাকি? শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো 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 সুজয়, হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো। ফোনটা কেটে যায়। সমীর দেখতে পায় ওর ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। এবার সে কি করবে? তার বাঁচার শেষ আশাটাও যেন শেষ হয়ে গেল। উল্টো দিক থেকে ক্রমাগত সেই বিভৎস চেহারার মানুষগুলি এগিয়ে আসছে সমীরের দিকে। তাদের মধ্যে একজনের হাত সমীরের প্রায় গলার কাছে পর্যন্ত পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে সে নিজেকে আর সামলাতে পারে না। প্রাণে বাঁচার আশা ছেড়ে দিয়ে প্রচন্ড ভয় আর উত্তেজনায় সে জ্ঞান হারিয়ে ফেলে অবশেষে। এরপর সমীরের জ্ঞান ফেরে এক ভদ্রলোকে ক্রমাগত ডাকাডাকিতে। ও দাদা, দাদা শুনছেন? ও দাদা, কি হয়েছে আপনার? আর সিট থাকতে এইভাবে মেঝেতে শুয়ে আছেন কেন? শরীর ঠিক আছে তো? কে কে আপনি? আর আমি এখন কোথায়? আরে ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। আপনি এখন গোবরডাঙ্গা স্টেশনে রয়েছেন, আর আমি এখানকার স্টেশন মাস্টার। তা আপনি কোথায় যাওয়ার জন্য এই ট্রেনে উঠেছিলেন? আমি তো গোবরডাঙ্গা যাওয়ার জন্যই ট্রেন ধরেছিলাম। তা গোবরডাঙ্গা তো চলে এসেছে ট্রেন অনেকক্ষণ। চলুন তাহলে, উঠুন, নামুন ট্রেন থেকে এবার। সমীর ধীরে ধীরে সিট ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ যেন ওর মাথাটা টলে যায়। স্টেশন মাস্টার সমীরের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে ধরতে যায়। এ কি মশাই, সাবধানে উঠুন, আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। দাঁড়ান দেখি, আপনি আমাকে ধরে উঠুন আস্তে আস্তে। এরপর সমীর স্টেশন মাস্টারের সাহায্যে ধীরে ধীরে উঠে ট্রেন থেকে নেমে আসে। স্টেশন মাস্টার ওকে স্টেশনের একটি বেঞ্চে বসিয়ে একটু জল খেতে দেয়। জলটা খেয়ে সমীর ধাতস্থ হয় কিছুটা। এরপর সেই স্টেশন মাস্টার সমীরকে আবার জিজ্ঞেস করেন, কিছু মনে না করলে দাদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না, বলুন। আপনার নামটা কি বলুন তো? আর এত রাতে এই ট্রেন ধরে গোবরডাঙ্গাতে কার বাড়ি যাওয়ার জন্য উঠেছিলেন? আসলে আমার এক বন্ধুর বাড়ি রয়েছে এখানে, ওর বোনের বিয়ে উপলক্ষে এখানে এসেছি আমি। বেশ, বুঝলাম। তা আপনার বন্ধুর নামটা কি? তার বাড়ির ঠিকানাটা কি বলতে পারবেন আমাকে? আসলে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একা চলে যেতে পারবেন আপনার বন্ধুর বাড়িতে। ঠিকানাটা বললে তাহলে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসতাম আপনাকে। এমনিও আমার আজকের মতো ডিউটি শেষ হয়ে গিয়েছে। সমীর তখন নিজের নামের সাথে সুজয়ের নাম আর তাদের বাড়ির ঠিকানা সেই স্টেশন মাস্টারকে জানায়। সব শুনে ভদ্রলোক এবার বেশ উৎসাহের সাথে বলে উঠলেন,
এবার বুঝলাম, আমি তাই ভাবছিলাম তোমাকে কোথায় যেন দেখেছি। খুব চেনা চেনা লাগছিল তোমাকে অনেকক্ষণ থেকে, কিন্তু মনে করতে পারছিলাম না জন্য জিজ্ঞেস করিনি। চলো চলো, আমার বাড়ি তো ওদের দুটো বাড়ি পরেই। আমি তোমাকে নামিয়ে দিচ্ছি তোমার বন্ধুর বাড়িতে আমার স্কুটারে করে। এই বলে সেই স্টেশন মাস্টার নিজের যাবতীয় বাকি কাজ ছেড়ে নিয়ে সমীরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন। রাস্তায় যেতে যেতে এবার সমীর স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, আপনি সুজয় আর ওর বাড়ির লোকজনদের কিভাবে চেনেন, আর আমাকেই বা কিভাবে চিনলেন আপনি? সমীর, তোমার হয়তো মনে নেই, কিন্তু আগে একবার তুমি সুজয়ের সাথে এখানে এসেছিলে। সুজয় তখন তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আমার। আসলে ওর বাবা আর আমি তো ছেলেবেলার বন্ধু হই। ভালোভাবে মনে করে দেখো তো, সেদিন সুজয়ও আমার সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়ার সময় এই কথাগুলি বলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো সেই জগাই কাকু না? যাক, তাহলে মনে পড়লো। আচ্ছা বেশ, এবার বলো তো তোমার ট্রেনে সঠিক কি হয়েছিল? ওভাবে মেঝেতে শুয়েছিলে কেন? কি হয়েছিল তোমার? কিছু কি দেখেছিলে নাকি ট্রেনে? সমীরের আবার সব মনে পড়তে শুরু করে, ট্রেনের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা। একে একে সে সব কথা খুলে বলে জগাই কাকুকে। সব কথা শুনে ঠাকুরের নাম নিয়ে সমীরকে তিনি বলেন, সমীর, তোমার সত্যি কপাল ভালো যে তোমার কোনো ক্ষতি হয়নি। না হলে 11:50 বনগা লোকালে যে যখনই উঠেছে তারা কোনো না কোনো অঘটনের শিকার তো হয়েইছে। ঠিক বুঝলাম না দাদা, কি এমন ঘটেছিল 11:50 বনগা লোকালে? শুনবে? শোনো তবে। সে অনেক বছর আগের কথা, তাও প্রায় 20-25 বছর তো হবেই। তখনও আমি এই গোবরডাঙ্গায় স্টেশন মাস্টার হইনি। সঠিক নাম মনে নেই, কিন্তু খুব বড় মাপের একজন তারকা এসেছিল কলকাতার যাত্রাপালায় অভিনয় করতে। তাকে সামনে থেকে একবার দেখার জন্য প্রচুর লোক জমায়েত হয়েছিল ওই পালায়। আর সেই পালা শেষ হতে হতে বেশ রাতও হয়ে যায়। 11:50 এই ট্রেন ধরতে তাই হুড়োহুড়ি লেগে যায় সেই রাতে, যেহেতু রাতের শেষ ট্রেন ছিল। এত পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বাদ সাধলো যখন কিছুটা দূর যাওয়ার পর হঠাৎই একটা দুষ্কৃতীর দল সেই ট্রেনে উঠে পড়ে চুরি ছিনতাইয়ের লোভে। শুধু চুরি ছিনতাই করলেও হতো, কিন্তু নিজেদের কাজের শেষে তারা সবাইকে প্রাণেও মেরে ফেলে খুব ভয়ঙ্কর ভাবে। তারপর থেকেই সেই সব মানুষদের অতৃপ্ত আত্মা 11:50 লোকালে যখনই যারা উঠেছে তাদের প্রত্যেককেই একবার হলেও দেখা দিয়েছে। অনেকে তো ওরকম দৃশ্য সহ্য করতে না পেরে ট্রেন থেকে ঝাঁপ দিয়েও প্রাণ হারিয়েছে। তাই বলছিলাম সমীর, তোমার কপাল ভালো যে এই যাত্রায় বেঁচে গেছো। নাও চলো, এবার গাড়ি থেকে নামো। ওই দেখো তোমার বন্ধুর বাড়ি চলে এসেছে। সুজয়, এই সুজয়, এই দেখ তোর বন্ধু এসেছে। আমি ওকে নামিয়ে দিয়ে গেলাম, ওকে বাড়ির ভিতরে নিয়ে যা। সমীর খেয়াল করে সে সুজয়ের বাড়ি পৌঁছে গেছে কথা বলতে বলতে। জগাই কাকু সুজয়কে বার কয়েকবার ডেকে বেরিয়ে যান সেখান থেকে। ওনার ডাকাডাকিতে সুজয় ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বেশ উদ্বিগ্ন দেখায় সুজয়কে। ওর পেছন পেছন সুজয়ের মা মানে কাকিমাও বেরিয়ে আসেন। বাইরে এসেই তিনি সমীরকে জিজ্ঞেস করেন, কিরে সমীর, ঠিক আছিস তো? তোকে ফোনে না পেয়ে তো আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর একবার ট্রেনে উঠে জানাবি তো আমাদের। ভাগ্যিস বাবু তখন তোকে ফোন করেছিল। যাই হোক, ঘরে আয় এবার। এই সময় উত্তরে সমীর কি বলবে সুজয়ের মাকে বুঝতে পারে না, কারণ তার মাথায় যে তখন তার সাথে ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনা আর জগাই কাকুর বলা কথাগুলি ঘুরপাক খাচ্ছিল ক্রমাগত।